তোমরা হয়তো ইতিমধ্যে বহু কিছু নিয়ে জল্পনা কল্পনার মধ্যে দিয়ে যাচ্ছ। তার কারণ কি স্যার? তার কারণ আমরা স্যার এখনো পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত নিয়োগের যে ব্যাপারটা সেটা নিয়ে এখনো আমরা ক্লিয়ার হতে পারছি না। কারণ কি? কারণ আমরা এখনো বুঝতে পারছি না যে আমরা ইউআর ক্যাটাগরি আমরা কি আবেদন করতে পারবো। আমাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা তো স্ট্যাম্প মারা বা পঞ্চায়েতের কোনো সিল মারা। তাহলে কি আমি আবেদন করতে পারবো? তো এই ধরনের বহু প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে। বা আমাদের বয়সসীমা হায়েস্ট কতদূর পর্যন্ত যেতে পারে, বা কি যোগ্যতায় কোন কোন পোস্ট বা কোন পোস্টের জন্য কত যোগ্যতা হলেই যথেষ্ট, বা আর কোনো পরীক্ষার জন্য কি স্কিল টেস্ট আজ প্রয়োজন আছে, অর্থাৎ টাইপিং টেস্টেরও কি প্রয়োজন আছে। তো এই সমস্ত সমস্যার সমাধান করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু বেগুনিয়া একাডেমি। বেগুনিয়া একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকে আমাদের এই সমস্ত তোমাদের মনের জল্পনা কল্পনার জটিল সমস্যার সমাধান। দেখো, যেখানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের কথাটা 2024 সালে উঠেছিল, তখন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, কিন্তু রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরেও 2025 সালে গিয়েও তার জল্পনা কল্পনা টুকটাক চলছিল, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু হয়নি। শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়ে কিন্তু আবারও, যেমন তোমরা জানো, আহ, আস্তে আস্তে কিন্তু নিস্তেজ বা খবরটা নিষ্প্রবণ হয়ে পড়েছিল। ঠিক তার মধ্য দিয়ে আমাদের নূতন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরবর্তী থেকেই বা পরপর থেকেই বিভিন্ন সমস্যা যা আমাদের জব বা ভ্যাকান্সি সেক্টরে হয়েছিল আমাদের রাজ্যে, সেগুলো কিন্তু সবটা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন। ঠিক তেমনই মাননীয় মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তিনি ঘোষণা করেছেন 6500+ পদে আমাদের রিক্রুটমেন্ট হবে কোথায় না, এই পঞ্চায়েতি সেক্টরে। এবারে ব্যাপারটা হচ্ছে 2025 সালে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি। মোট কত শূন্য পদে তাহলে স্যার নিয়োগ হতে পারে? যদি আমরা ওই 2024 সালের ওই সময়কার কথা ধরে এগোই, তাহলে 6600+ কিন্তু শূন্য পদ নিয়ে আবেদন হতে পারে। যেখানটায় একটু যদি আমরা বিভাজন করে দেখি, 550টি জেলা পরিষদে নিয়োগ হবে, পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে 564টি পদে, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে 6102টি পদে। পরিষ্কার বুঝতে পারছো তোমাদের জন্য কতটা সুইটেবল জব। কারণ তোমাদের বাড়ির পাশে থেকে নিজেদের গ্রামে বা গ্রামীণ এরিয়ায় নিজের পরিবারের কাছাকাছি থেকে জব করা মানে তোমরা বুঝতেই পারছো লাইফটাকে কোন জায়গায় লিড করা। চলো এবারে আসি স্যার, পরীক্ষা তো না হলে বুঝলাম, সমস্ত কিছু বুঝলাম, এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে কে? পরীক্ষাটা নেবেন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, অর্থাৎ ডিএলএসসি। প্রশ্ন কিন্তু হবে সম্পূর্ণ বাংলা ভাষায়, যেহেতু পঞ্চায়েত নিয়োগ এবং রাজ্যে আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলেই, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ প্রশ্ন হবে সম্পূর্ণ বাংলাতে। এবারে তোমাদের মনে সেই বড় প্রশ্ন, যেখানে কিনা তার বয়সসীমা তো 5 বছর বৃদ্ধি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে আমি বয়সের যে ছাড় সেটা কতটা পেতে পারি? দেখো, বেসিক্যালি যদি একটু তুমি ভালো করে খেয়াল করে দেখো, ইউআর ক্যাটাগরির জন্য বয়স সীমা দাঁড়ায় 18 থেকে 40 বছর। এটা ছিল পূর্বের যে বয়স সীমা বা এজ লিমিট ছিল, সেটা কিন্তু এটা বর্তমানে 5 বছর বৃদ্ধির পরে, বর্তমানে 5 বছর বৃদ্ধির পরে এখন তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট আছো, তারা 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। চলে আসি পরবর্তী ক্যাটাগরি, যেটা কিনা ওবিসি। ওবিসি ক্যাটাগরিদের জন্য তোমরা সকলে জানো বয়সসীমা এদের জন্য 18 থেকে 40 হাইস্ট আগের ছিল, 18 থেকে 40। সেটা ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়ে থাকে, 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়ে থাকে আমাদের ওবিসি ক্যাটাগরির জন্য। তো সেটা 43 হওয়া উচিত ছিল, তাহলে এখানটায় স্যার তাহলে 43 হওয়া উচিত ছিল, কিন্তু না। এই যে বয়স সীমা আরো যে বাড়িয়েছে আমাদের, বয়স সীমা যে আমাদের আরো বাড়ানো হয়েছে, কত বছর? 5 বছর। তাই 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত ওবিসি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে আসি এসসি এসটি ক্যাটাগরি। দেখো, অনেকের মনে প্রশ্ন এসেছিল যে এই বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে, তার মানে আমাদের এসসি এসটি এবং ওবিসি যে ছাড় পায় সেটা আর পাবে না। কিন্তু সেটা একেবারেই নয়, তারা তাদের যেমন ছাড় ছিল 5 বছরের, ঠিক সেরকম কিন্তু ছাড় পেয়েই চলেছে।
কেন? কারণ 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর ছিল এই জবটার বয়স সীমা। আর সরকার বৃদ্ধি করেছে 5 বছর, মানে 18 থেকে 45 বছরও হওয়া উচিত ছিল। কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটরা 50 বছর পর্যন্ত বসতে পারবে। তার মানে তাদের যে আগে এজ রিল্যাক্সেশন ছিল 5 বছরের, সেটা ধরে নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সবকিছু দেখলে এমন একটা সিচুয়েশন বা তোমাদের মধ্যে ধারণা তৈরি হবে যে একটা 21-22 বছর যুবকের পাশে বসে একজন বয়স্ক লোক, যার পঞ্চায়েতে জবের জন্য আবেদনও করতে পারবে এবং পরীক্ষা দিতে বসতে পারবে পরীক্ষার হলে। তাই এরকম সিচুয়েশন বা পরিস্থিতি দেখে কেউ চমকে যেও না, ঠিক আছে? তো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের হিসাব করা হবে। যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আরো বেরোবে তখন আমরা আরো ডিটেলসে জানতে পেরে যাব এই বিষয়ে। চলে আসি পরবর্তী যে নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা। নিয়োগ হবে কিন্তু মেনলি দুটি ধাপে। কিন্তু যদি আমরা একটু ভালো করে দেখি, কিছু কিছু পোস্টের জন্য আমাদের এক্সট্রা স্কিল টেস্ট বা ইন্টারভিউ থাকে। তো সেগুলো নিয়ে আমরা একটুখানি চলো ভালো করে বুঝে নিয়ে বা দেখে নেওয়ার চেষ্টা করি। তাই এখানে আমি লিখেছি সাফল্যের 4টি ধাপ। ওএমআর বা লিখিত পরীক্ষা হবে প্রথমে, যেখানে কিনা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই প্রশ্ন থাকবে। ওকে। পরবর্তী, শুধুমাত্র নির্দিষ্ট কিছু পদের জন্য টাইপিং টেস্ট থাকবে। স্কিল টেস্টের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে টাইপিং। তাই কিছু স্কিল টেস্ট যেটা জায়গাটা আছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু পদের জন্যই। ইন্টারভিউ লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই ইন্টারভিউতে ডাক পাবেন, ঠিক আছে? এরপরে পালা চূড়ান্ত মেরিট লিস্টের। অর্থাৎ চূড়ান্ত মেরিট লিস্ট হবে এই যে প্রথমের লিখিত পরীক্ষা ওএমআর বেসড এবং ইন্টারভিউ, এই দুটোর উপর ভিত্তি করেই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। নিয়োগের মূলত দুটি প্রধান ধাপে হবে, একটা হচ্ছে লিখিত ইন্টারভিউ, অলরেডি বলে দিয়েছি। ওকে, চলে যাচ্ছি পরবর্তী। সিলেবাস কি হবে স্যার? এর সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা। অনেকেই বলছে স্যার জিকে কি পড়তেই হবে, আমার জিকে মুখস্থ করতে হয়, মাথায় ঢোকে না, তাহলে আমি কি স্যার এই চাকরিটার জন্য মানে পেতে পারবো পরীক্ষা দিয়ে? অবশ্যই পারবে, কারণ জিকের কথা যদি দেখো মাত্র কিন্তু 10টি নম্বর কিন্তু ক্যারি করছে সাধারণ জ্ঞান বা জিকেতে। ওকে। ইংলিশের দেখো 25টি প্রশ্ন কিন্তু এখানে আছে, বাংলাতে 25টি প্রশ্ন কিন্তু আছে, গণিতে বা অঙ্কে 25টি প্রশ্ন আছে, অর্থাৎ 3 25 75 আর 10-এ মোট 85 নম্বরের কিন্তু তোমার পরীক্ষা হবে। ওকে। এবারে বিভিন্ন পদ বা এর নিম্নে আরো অন্যান্য পদ আছে, তার জন্য আবার কিন্তু অন্যান্য কিছু কিছু পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে 43 নম্বরে এবং ইন্টারভিউ হবে 7 নম্বরে, মোট 50 নম্বর। তার সাথে তোমার যে ইন্টারভিউ সেখানে তার প্রয়োজন অনুসারে দেখো 15 নম্বরের হতে পারে, 10 নম্বরেরও হতে পারে। তো সেটা আমরা পরবর্তী স্লাইডে চার্ট আকারে সুন্দরভাবে বুঝবো বা বোঝার চেষ্টা করব। দেখে নাও। দেখো এখানটায় প্রত্যেকটা পদ তাদের যোগ্যতা এবং বেতন কাঠামো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। কি আছে, অষ্টম শ্রেণী পাস যদি তুমি হয়ে থাকো তুমি কোন কোন পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, সেই পদগুলো দেখো একদম পুরো ছক আকারে তোমার জন্য হাজির করেছি, যাতে তোমার কোথাও না কোনো কনফিউশন তৈরি হয়। অষ্টম শ্রেণী তুমি যদি পাস করে থাকো পঞ্চায়েতের কর্মীতে আবেদন করতে পারবে, গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে, পঞ্চায়েত সমিতি পিওনে আবেদন করতে পারবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে তোমার? অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস। বেতন কত? 17,000 থেকে 43,200 পর্যন্ত। পরবর্তী, তুমি যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ক্যাশিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই দুটো পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, শুধু মাধ্যমিক পাস করলে ক্যাশিয়ারে আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিকে যদি 50% নম্বর থাকে, মাধ্যমিকে যদি 50% নম্বর থাকে তাহলে জিপি সহায়কে আবেদন করতে পারবে, মানে গ্রাম পঞ্চায়েত সহায়কে এই পদের জন্য আবেদন করতে পারবে। যার যদি তুমি বেতন কাঠামো দেখো 58,500 পর্যন্ত। ওকে। পরবর্তী, মাধ্যমিকের পাশাপাশি তুমি যদি কম্পিউটার বা টাইপিং জানো বা কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে তাহলে, বা বেসিক কম্পিউটার সম্বন্ধে জানো, তাহলে তুমি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি এবং অ্যাকাউন্ট ক্লার্ক বা ক্লার্ক কাম টাইপিস্ট, এই 4টি পদে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে মাধ্যমিক পাশের পাশাপাশি লাগবে তোমার কম্পিউটারের দক্ষতা, মানে টাইপিং স্পিড, ঠিক আছে? 22,900 থেকে 58,500 পর্যন্ত যার স্যালারি, অর্থাৎ বেতন কাঠামো। পরবর্তী পরবর্তী দেখো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তোমার জন্য পোস্ট কিন্তু ভিন্ন।
গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে কিন্তু তোমাকে তখন তুমি আবেদন করতে পারো বা নিয়োগ হতে পারো। তোমার উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে কম্পিউটার জানতে হবে। বেতন কাঠামো প্রায় 58,500 পর্যন্ত। স্টেনোগ্রাফার, দেখো তুমি যদি স্নাতক পাস হও অর্থাৎ গ্রাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি স্টেনোগ্রাফারে আবেদন করতে পারবে। এবং পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক হিসেবে আবেদন করতে পারবে। তার জন্য কি লাগবে? গ্রাজুয়েশন বা স্নাতক পাশের সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা লাগবে। স্নাতক কমার্সে, কমার্স সেক্টরে কিন্তু স্নাতক হতে হবে যদি তুমি পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক হতে চাও, তার সাথে সাথে কম্পিউটার ডিপ্লোমা। তুমি যদি টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্ট নিয়ে পাশ করে থাকো বা টেকনিক্যাল নিয়ে, তাহলে তুমি কিন্তু নির্মাণ সহায়ক পদে কিন্তু আবেদন করতে পারবে যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকো। যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকো, বেতন কিন্তু অনেকটাই 92,100 পর্যন্ত, প্রায় 36,000-এর কাছ থেকে। তাই এই যে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনটা সুইটেবল, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তুমি কোন পোস্টে আবেদন করতে চাইছো। সেই পোস্টে যদি ডিটেলসে ভিডিও চাই তাহলে বলো, আমি পুরো সিলেবাস সহ সমস্ত ভিডিও ডিটেলসে ভিডিও নিয়ে তোমাদের উদ্দেশ্যে হাজির হয়ে যাব। ঠিক আছে? কে কোন জেলা থেকে দেখছো কমেন্ট সেকশনে একটু জানাতে ভুলবে না। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমরা কোন যে 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 জেলা থেকে দেখছো কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো বা কোন পোস্টের জন্য ডিটেলসে ভিডিও চাইছো, আমাকে বলো কমেন্ট সেকশনে। আমি সেই পোস্ট রিলেটেড ডিটেলসে ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব, যাতে তোমাদের সেই পোস্ট সংক্রান্ত আর কোনো রকম কনফিউশন না তৈরি হয়। বা যদি বলো স্যার পুরো সিলেবাস সম্বন্ধে জানান, ইংলিশের কোন টপিকগুলো পড়তে হবে, বাংলার কোন টপিকগুলো পড়তে হবে, অঙ্কের কোন টপিকগুলো পড়তে হবে, বা কোনগুলো না পড়লেও হবে, তাহলে কিন্তু ভিডিও নিয়ে হাজির হব। চলো তাহলে আজ তোমাদেরকে একটাই কথা বলবো, নিজের প্রিপারেশন জার্নিটাকে আজ থেকেই শুরু করো। কারণ তোমার সাফল্য পেতেই হবে, তোমার একটা চাকরি পেতেই হবে, তোমাকে নিজের সঠিক জায়গায় নিজের লাইফটাকে লিড করতে হবে। তাই তোমার যোগ্যতা যেটা আছে সেই অনুযায়ী পথ কোনটা হচ্ছে দেখো, সেই পোস্টটা তুমি যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আর এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি লাইক না করে থাকো এখনো, অবশ্যই চ্যানেলটাকে এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল পোস্ট সিলেক্ট করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করি বা লাইভে আসি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওর কমেন্ট সেকশন জানাতে ভুলো না কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা কোন পোস্ট রিলেটেড ডিটেলসে ভিডিও চাইছো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।